ভাবুন তো, এমন একটি জিনিসের কথা যেটা মানুষ হাজার হাজার বছর ধরে ব্যবহার করছে, আনন্দের সময়, বন্ধুদের আড্ডায়, উৎসবে, এমনকি মানসিক চাপ কমাতেও। কিন্তু সেই একই জিনিস শরীরের ভেতরে ঢোকার পর আসলে কি করে? এক গ্লাস পান করা কয়েক মিনিটের মধ্যেই এর অণুগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে শুরু করে। প্রথমে হয়তো মনে হবে আপনি একটু রিল্যাক্সড হয়ে যাচ্ছেন, কথা বলা সহজ লাগছে, ভয় বা সংকোচ কমে যাচ্ছে, চারপাশের মানুষকে আরও কাছের মনে হচ্ছে। কিন্তু এই অনুভূতির পিছনে মস্তিষ্কের ভেতরে তখন অন্য একটি ঘটনা ঘটছে। অ্যালকোহল মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিক সংকেতের স্বাভাবিক কাজকে প্রভাবিত করে। ফলে আপনার রিঅ্যাকশন টাইম ধীর হতে পারে, বিচার করার ক্ষমতা কমে যেতে পারে এবং আত্মনিয়ন্ত্রণও দুর্বল হয়ে পড়ে। এ কারণেই কয়েক পেগের পর এমন কিছু বলা বা করা সহজ হয়ে যায় যা স্বাভাবিক অবস্থায় হয়তো আপনি করতেন না। আর অ্যালকোহলের সবচেয়ে অদ্ভুত দিক হলো, শুরুতে এটি আপনাকে ভালো লাগাতে পারে, কিন্তু সেই স্বস্তির পেছনেই লুকিয়ে থাকে শরীরের ওপর ধীরে ধীরে জমতে থাকা ক্ষতি। কারণ অ্যালকোহল শুধু মস্তিষ্কে থেমে থাকে না, শরীরে এটি ভেঙে এমন একটি রাসায়নিক তৈরি করে যাকে বলা হয় অ্যাসিটালডিহাইড। এটি বিষাক্ত এবং কোষের ক্ষতির সঙ্গে যুক্ত। সময়ের সঙ্গে নিয়মিত অতিরিক্ত পান করলে এর প্রভাব পড়তে পারে মস্তিষ্ক, লিভার, হৃদযন্ত্র সহ শরীরের আরও অনেক অঙ্গে। মস্তিষ্কে দীর্ঘদিনের অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ স্মৃতি, চিন্তা ভাবনা এবং মস্তিষ্কের স্বাভাবিক কাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে অল্প বয়সে অতিরিক্ত পান করা নিয়ে উদ্বেগ আরও বেশি, কারণ তখন মস্তিষ্কের বিকাশ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। এরপর আসে লিভার, যে অঙ্গটি শরীর থেকে ক্ষতিকর পদার্থ সামলানোর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ করে। নিয়মিত অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের ফলে প্রথমে লিভারে চর্বি জমতে পারে, পরে প্রদাহ ও ক্ষত তৈরি হতে পারে। দীর্ঘদিন এই ক্ষতি চলতে থাকলে দেখা দিতে পারে সিরোসিস, যেখানে লিভারের সুস্থ টিস্যু ধীরে ধীরে দাগযুক্ত টিস্যুতে পরিণত হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, লিভারের ক্ষতি অনেক সময় শুরুতে খুব স্পষ্ট কোনো লক্ষণ দেখায় না। অর্থাৎ বাইরে থেকে একজন মানুষকে সম্পূর্ণ স্বাভাবিক দেখালেও শরীরের ভেতরে ক্ষতি ধীরে ধীরে এগিয়ে যেতে পারে। শুধু লিভার নয়, দীর্ঘমেয়াদী অ্যালকোহল গ্রহণ হৃদযন্ত্র ও রক্তনালীর ওপরও প্রভাব ফেলতে পারে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ার সঙ্গে অ্যালকোহলের সম্পর্ক পাওয়া গেছে। আর এখানেই পুরো বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ অ্যালকোহলকে আমরা প্রায়ই শুধু একটি পানীয় হিসেবে দেখি, কিন্তু শরীরের ভেতরে এটি আসলে একটি রাসায়নিক পদার্থ যা মস্তিষ্ক থেকে শুরু করে বিভিন্ন অঙ্গের স্বাভাবিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তাহলে প্রশ্ন হলো, এক গ্লাস অ্যালকোহল পান করার পর প্রথম কয়েক মিনিটে মস্তিষ্কের ভেতরে ঠিক কী ঘটে? সেই ঘটনায় এবার একটু কাছ থেকে দেখা যাক। অ্যালকোহলের ক্ষতি শুধু শরীরের ভেতরের অঙ্গগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। দীর্ঘদিন অতিরিক্ত পান করলে এর প্রভাব বাইরে থেকেও দেখা যেতে পারে। ত্বকের স্বাভাবিক গঠন ও আর্দ্রতা ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে বয়সের চাপ তুলনামূলক দ্রুত চোখে পড়তে পারে। আর অ্যালকোহলে নিজেই যথেষ্ট ক্যালোরি থাকে, এর সঙ্গে অনেকের ক্ষুধাও বেড়ে যায়, ফলে নিয়মিত বেশি পান করা ওজন বৃদ্ধি এবং স্থূলতার ঝুঁকির সঙ্গেও যুক্ত হতে পারে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, ঝুঁকি সবার ক্ষেত্রে একই নয়। একজন মানুষ কতটা পান করছেন, কত ঘন ঘন করছেন, বয়স, শারীরিক অবস্থা এবং আরও অনেক বিষয়ের প্রভাব নির্ধারণ করে। কিন্তু অতিরিক্ত পান করার সবচেয়ে বড় সমস্যা হয়তো শুধু পানকারী ব্যক্তির শরীরেই সীমাবদ্ধ নয়, কারণ অ্যালকোহল মানুষের আচরণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও বদলে দিতে পারে। আর সেই পরিবর্তন কখনো কখনো অন্য মানুষের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলে। ধরুন কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালালো, তার রিঅ্যাকশন টাইম কমে গেছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়েছে, অথচ সে নিজেকে হয়তো গাড়ি চালানোর মতোই স্বাভাবিক মনে করছে। একটি ছোট ভুল তখন ভয়াবহ দুর্ঘটনায় পরিণত হতে পারে। এ ধরনের দুর্ঘটনায় শুধু মদ্যপ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো না, গাড়ির অন্য যাত্রী, পথচারী কিংবা সম্পূর্ণ নির্দোষ আরেকজন চালকও এর শিকার হতে পারেন। অ্যালকোহলের সঙ্গে সহিংসতার সম্পর্ক বহু গবেষণায় উঠে এসেছে। অতিরিক্ত পান করার পর আত্মনিয়ন্ত্রণ কমে যেতে পারে এবং ঝুঁকিপূর্ণ বা আক্রমণাত্মক আচরণের সম্ভাবনা বাড়তে পারে। এর ফল হতে পারে মারামারি,
পারিবারিক সহিংসতা কিংবা গুরুতর অপরাধ। অর্থাৎ একটি পানীয় কখনো শুধু একজন মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত হয়ে থাকে না, পরিস্থিতির উপর নির্ভর করে এর প্রভাব আশেপাশের মানুষদের উপরও পড়তে পারে। আর সবচেয়ে অসহায়দের কথা বললে সেখানে গর্ভের শিশুর বিষয়টি আসে। গর্ভাবস্থায় অ্যালকোহল গ্রহণ শিশুর বিকাশে গুরুতর সমস্যা তৈরি করতে পারে, যা ফিটেল অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডার্স নামে পরিচিত বিভিন্ন অবস্থার সঙ্গে সম্পর্কিত। এর প্রভাব শিশুর শারীরিক বৃদ্ধি, শেখার ক্ষমতা এবং আচরণে দীর্ঘমেয়াদী হতে পারে। তাই অ্যালকোহলের গল্পটা শুধু একজন মানুষ কতটা পান করে এতটা সহজ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্য, দুর্ঘটনা, পরিবার সম্পর্ক এবং সমাজের উপর প্রভাব। কিন্তু এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, কখন একজন মানুষ সাধারণ পান করা ধীরে ধীরে নির্ভরতায় পরিণত হয়। কারণ অ্যালকোহল নির্ভরতা সবসময় সিনেমায় দেখানো চেহারার মতো হয় না। কেউ রাস্তায় পড়ে নেই, কাজেও যাচ্ছে, পরিবারের দায়িত্বও পালন করছে, তবুও তার জীবনে অ্যালকোহলের জায়গাটা ধীরে ধীরে এত বড় হয়ে যেতে পারে যে সেটা ছাড়া স্বাভাবিক থাকা কঠিন হয়ে পড়ে। প্রথমে হয়তো কাজের পর একটা পানীয়, তারপর সপ্তাহে কয়েকটা, এরপর কোনো বিশেষ কারণ ছাড়াই নিয়মিত পান করার অভ্যাস তৈরি হতে পারে। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো এই পরিবর্তন অনেক সময় খুব ধীরে ঘটে। পরিবারের মানুষও হয়তো প্রথম দিকে সেটাকে সমস্যা হিসেবে দেখেন না, কারণ আমাদের সমাজে অ্যালকোহল অনেক জায়গাতেই সামাজিকভাবে গ্রহণযোগ্য। বন্ধুদের সঙ্গে, পার্টিতে, ডিনারে কিংবা কাজের পর অনেক ক্ষেত্রেই এটাকে স্বাভাবিক অভ্যাস হিসেবে দেখা যায়। কিন্তু কোনো একটি পদার্থ যখন নিয়মিতভাবে আপনার মুড, সামাজিক জীবন বা দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন বিষয়টি আর শুধু একটা পানীয় থাকে না। তাহলে প্রশ্নটা আরও গভীর হয়ে যায়, এর ক্ষতির সম্ভাবনা থাকা সত্ত্বেও মানুষ অ্যালকোহলকে এত সহজে গ্রহণ করলো কিভাবে? এর উত্তর খুঁজতে হলে আমাদের শরীরের চেয়েও অনেক পেছনে যেতে হবে, মানুষের সামাজিক জীবনের ইতিহাসে। কারণ অ্যালকোহল শুধু নেশা তৈরি করে না, এটি এমন একটি অনুভূতিও দিতে পারে যেটা মানুষ হাজার বছর ধরে খুঁজে এসেছে। অপরিচিত মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার অনুভূতি। মানুষ স্বাভাবিকভাবেই অন্য মানুষের কাছাকাছি যেতে চায়, বন্ধুত্ব চায়, ভালোবাসা চায়, গ্রহণযোগ্য হতে চায়। কিন্তু নতুন মানুষের সামনে দাঁড়ালে ভয়, সংকোচ আর অস্বস্তিও কাজ করে। আমি বেশি কথা বলছি না তো? ওরা আমাকে পছন্দ করছে তো? ভুল কিছু বলে ফেলবো না তো? অ্যালকোহল সাময়িকভাবে এই সামাজিক সংকোচ কমিয়ে দিতে পারে। মস্তিষ্কের ওপর এর প্রভাবের কারণে কেউ নিজেকে বেশি আত্মবিশ্বাসী বা রিল্যাক্সড মনে করতে পারে, কথাবার্তা সহজ লাগে, হাসি বাড়ে, আর অপরিচিত মানুষের সঙ্গেও দূরত্ব কম মনে হতে পারে। এই জায়গাটাই অ্যালকোহলকে এত জনপ্রিয় করে তুলেছে। মানুষ শুধু একটি পানীয় কিনছে না, অনেক সময় সে কিনছে কিছুক্ষণের জন্য একটু কম সংকোচ, একটু বেশি স্বস্তি আর অন্যদের সঙ্গে সংযোগের অনুভূতি। কিন্তু এর বিনিময়ে যে মূল্য দিতে হয় সেটাই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হাজার হাজার বছর ধরে মানুষ এই বিনিময় মেনে নিয়েছে, স্বল্প সময়ের আনন্দ ও সামাজিক স্বস্তির বিনিময়ে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি। আর এখন বিজ্ঞান আমাদের সেই পুরনো চুক্তিটাকে নতুন করে দেখতে বাধ্য করছে। কারণ আমরা যত বেশি অ্যালকোহলের প্রভাব বুঝতে পারছি, তত একটি প্রশ্ন সামনে আসছে, এই চুক্তিটা কি সত্যি আমাদের জন্য লাভজনক? তবে গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পরিবর্তনটা হয়তো এখনই শুরু হয়েছে। গত কয়েক বছরে অনেক তরুণ অ্যালকোহল থেকে আগের প্রজন্মের তুলনায় দূরে সরে যাচ্ছে। বিভিন্ন দেশে তরুণদের মধ্যে পান করার হার কমার প্রবণতা দেখা গেছে। এর অর্থ হতে পারে কম অ্যালকোহল রিলেটেড দুর্ঘটনা, কম স্বাস্থ্য ঝুঁকি এবং ভবিষ্যতে অ্যালকোহলজনিত ক্ষতিও কমে আসা। কিন্তু এখানেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমরা যদি অ্যালকোহলকে সামাজিকতা, আনন্দ কিংবা আত্মবিশ্বাসের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি, তাহলে সেটি কমে গেলে সেই জায়গাটা কী দিয়ে পূরণ হবে? কারণ মানুষের সঙ্গে যোগাযোগের প্রয়োজন তো কমে যায়নি। বন্ধুত্ব দরকার, আড্ডা দরকার, একসঙ্গে হাসা দরকার, নিজেদের কথা কাউকে বলা দরকার, কোনো অর্জন উদযাপন করার মুহূর্তও দরকার। সমস্যা হলো আধুনিক জীবনে এসব স্বাভাবিক যোগাযোগের জায়গাগুলো অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের আগের চেয়ে বেশি কানেক্টেড দেখালেও বাস্তব জীবনের একাকিত্ব অনেক মানুষের জন্য আরও বড় সমস্যা হয়ে উঠেছে। তাই শুধু অ্যালকোহল কমিয়ে দিলেই সব সমস্যার সমাধান হবে এমনটা ভাবার কারণ নেই। বরং আসল চ্যালেঞ্জ হলো অ্যালকোহল যে জায়গাগুলো পূরণ করত সেগুলোর স্বাস্থ্যকর বিকল্প তৈরি করা, বন্ধুদের সঙ্গে নিয়মিত দেখা করা, একসঙ্গে খেলাধুলা করা, কোনো নতুন স্কিল শেখা, নিজের পছন্দের কাজ নিয়ে সময় কাটানো, অথবা এমন কোনো স্বপ্নের পেছনে কাজ করা যেটা আপনাকে ভেতর থেকে সত্যিই আনন্দ দেয়।
কারণ আত্মবিশ্বাস তৈরি করার জন্য একটি রাসায়নিক পদার্থের উপর নির্ভর করতেই হবে এমন কোনো নিয়ম নেই। আপনি যখন নিজের কোনো ভয়কে অতিক্রম করেন, নতুন কিছু শেখেন, কোনো লক্ষ্য পূরণ করেন কিংবা নিজের তৈরি কোনো কাজ নিয়ে গর্ব অনুভব করেন, তখন যে আত্মবিশ্বাস তৈরি হয় সেটার প্রভাব অনেক গভীর। হয়তো ভবিষ্যতে সবচেয়ে বড় পরিবর্তন এখানেই। অ্যালকোহল সামাজিক জীবনের অংশ হয়ে থাকবে কি না সেটি সময়ই বলবে, কিন্তু আমরা চাইলে এমন একটি সংস্কৃতি তৈরি করতে পারি যেখানে আনন্দ করার জন্য নেশা প্রয়োজন হবে না, অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার জন্য সাহস ধার করতে হবে না, আর নিজের কষ্ট ভুলে থাকার জন্য কোনো রাসায়নিকের উপর নির্ভর করতে হবে না। শেষ পর্যন্ত অ্যালকোহলের গল্পটা শুধু একটি পানীয়ের গল্প নয়, এটা মানুষের আনন্দের খোঁজ, অন্য মানুষের সঙ্গে সংযোগের প্রয়োজন, আর সেই সংযোগের জন্য আমরা কতটা মূল্য দিতে প্রস্তুত সেই গল্প। শুধু পরিবারের কোনো উৎসবে, পার্টিতে কিংবা বন্ধুদের আড্ডায় অ্যালকোহলের গ্লাস সামনে এলে হয়তো শুধু একটু মনে রাখা যায় আনন্দটা গ্লাসের ভেতরে নেই। আনন্দটা আসলে মানুষের সঙ্গে কাটানো সময়ের মধ্যে, আর সেই আনন্দ পাওয়ার জন্য আমাদের সামনে একটার বেশি পথ আছে।